ভোট পরবর্তী হিংসার অভিযোগে আজ হাইকোর্টে মামলা শুনানি ছিল। আর চমক অপেক্ষা করছিল সেখানেই। কালো কোট পরে আইনজীবীর পোশাকে শটান সেখানে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সওয়াল করলেন, তাকে ঘিরে বিক্ষোভও হলো। আর ঠিক বিকেলে তার কালীঘাটের বাড়িতে দেখা গেল অন্য এক ছবি। দলীয় সাংসদদের সঙ্গে তিনি জরুরি বৈঠক করছিলেন। কালীঘাটের বাড়ির সামনে হাজির তৃণমূলের কিছু ঘরছাড়া কর্মী সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করলেন। কিন্তু প্রশ্নটা এখানেই, মমতা বন্দ্যোপাধ্যায় বাম জমানায় হাজার প্রতিকূল পরিস্থিতিতেও রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতেন, ঘরছাড়াদের পাশে দাঁড়াতেন, তিনি কেন কার্যত গত 10 দিন, ভোটের ফল বেরোবার পর গত 10 দিন নিজেকেই কার্যত গৃহবন্দী করে রেখেছেন? তিনি কেন ছুটে যাচ্ছেন না জেলা থেকে জেলায়? তেমন পরিস্থিতি কি তৈরি হয়নি এখনো, নাকি অন্য কিছু? কথা বলবো দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাসের সঙ্গে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত 10 দিন পর বেরোলেন। ভোটের ফল বেরোবার পর তিনি সওয়াল করলেন, আমরা সবটাই জানি, হাইকোর্টে গেছিলেন বা ইত্যাদি। বিকেলে দেখলাম ঘরছাড়াদের একাংশ তার বাড়িতেই এসে হাজির। তিনি কথা বললেন, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সঙ্গে যারা পরিচিত, তারা তো এটা খুব, যত প্রতিকূল পরিস্থিতি হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে যেতেন, জেলায় ঘুরতেন, কোনো কিছু তাকে আটকাতে পারেনি কখনো। এবার তিনি কেন কার্যত নিজেকে প্রায় গৃহবন্দী করে রেখেছেন, যাচ্ছেন না, কোথাও বেরোচ্ছে না? অচেনা মমতা বন্দ্যোপাধ্যায় ঠেকছে কোথাও? দেখো, মানে একদম পুরো বিপরীত ছবি দেখছো তো। তার কার্যকারণটা পরিষ্কার। দেখো, একটা সময় যখন ছোট আঙাড়িয়া, নানুর বা অন্যান্য জায়গায় কেশপুর, গড়বেতা তৃণমূল কর্মীরা আক্রান্ত হতেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যেতেন। নন্দীগ্রামেও তাই হয়েছিল। তো এখন এই যে জেলায় জেলায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন বা ঘরছাড়া হচ্ছেন বলে অভিযোগ, তিনি যেতে পারছেন না একটাই কারণে, কারণ তখন তৃণমূলের একটা আবেগ ছিল, এখন তৃণমূলের সেই আবেগ নেই। তৃণমূল যে কর্মীরা তখন যে তৃণমূলটা করতেন, ছোট আঙাড়িয়া, নানুর, কলকাতা থেকে প্রচুর তৃণমূল কর্মী চলে যেতেন দিদির সঙ্গে। তখন একটা সিপিএম বিরোধিতায় তৃণমূলের মধ্যে একটা আবেগ কাজ করত। আমি আগেও বলেছি যে তৃণমূলের একটাই মতাদর্শ ছিল, সেটা হচ্ছে সিপিএম বিরোধিতা, অ্যান্টি সিপিএমিজম। সিপিএম মাঠ থেকে মানে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, ফলে তৃণমূলও আর সেই লড়াইয়ের জায়গাটা ভুলে গেছে। এবং গত 15 বছরে তৃণমূলের যে পার্টি সিস্টেম, সেই পার্টি সিস্টেমের দেখা গেছে এবং অভিযোগ হলো যে সেখানে পার্টির আবেগের জায়গায় অনেকটা নিয়ে নিয়েছে জীবিকা। তৃণমূল করি কারণ তৃণমূল করে কিছু উপার্জন করতে পারি, এইটা অভিযোগ, যে এই জায়গায় পার্টি কাঠামোটা চলে গিয়েছিল। তার ফলে আবেগের জায়গাটা নেই। মানে একজনের বিপদে অপরজনের যে ঝাঁপিয়ে পড়ার যে আবেগ, যে লড়াইয়ের জেদ, সেটা অমিল বলেই, এবং সেই ঝুঁকি কেউ নিতে চায় না। আজকে যদি কোথাও একজন আক্রান্ত হচ্ছেন তৃণমূলে বা ঘরছাড়া হচ্ছেন, তার পাশে যে কলকাতার নেতারা চলে যাবেন, অন্য জেলা থেকে নেতারা চলে আসবেন, এই যে আবেগের বন্ডিং, এই যে বাঁধন, সেটাই অনেক অনেক শিথিল হয়ে গেছে, অনেকটাই শিথিল হয়ে গেছে। তার কারণ হচ্ছে গত 15 বছরে তো আমি জেলায় জেলায় দেখেছি আমরা যে তৃণমূল আর তৃণমূলের মধ্যেই সংঘাত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় তৃণমূল তো বাকি বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দেয়নি, তাদেরকে প্রায় গ্রাস করে নিয়েছে। তারপরে বিরোধী শূন্য অবস্থায়, যখন বিরোধী শূন্য, তখন কোচবিহারে, নদিয়ায়, আরামবাগে তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই সংঘাত হয়েছে। তৃণমূলের সঙ্গে সিপিএম এর হয়নি, তৃণমূলের সঙ্গে বিজেপির তুলনায় কম হয়েছে, বরং তৃণমূলের সংঘাত হয়েছে। কারণ বিরোধী রাজনৈতিক পরিসরটাতেই কেউ কাউকে টিকতে দেয়নি। এবং এই পরিস্থিতিতে যখন একটা ভীতি গ্রাস করেছে, যখন সংগঠনের জায়গাটাই দুর্বল, তখন কেউ কারোর জন্য দাঁড়াচ্ছেন না। এবং কেউ যে কারোর জন্য দাঁড়াতে পারছেন না, এই যে চরম বাস্তবতা, এটা থেকে মুখ লুকোনোর জন্যই একটা ডিফারেন্ট অপটিক্স তৈরি করার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়েছিলেন বলে আমার মনে হয়, যে আমি তো লড়াই করছি। অক্সিজেন দিতে, অক্সিজেন না, এটা কিছু অপটিক্স। এটাতে কি অক্সিজেন পেয়েছে তুমি বলো? যে হাইকোর্টে নর্মালি আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি আইনজীবী, যিনি রাজ্য সরকারের হয়ে গত 15 বছরে প্রচুর মামলা লড়েছেন, তো তিনি যদি চলে যেতেন, তাতে কি বা ক্ষতি হতো? একটাই তো আর্গুমেন্ট, যে ঘরছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে, তৃণমূলের কর্মীদের উপরে যেন কোনো অত্যাচার না হয়, পোস্টপোল ভায়োলেন্স যেন না হয়, সরকার যেন
আদালত যেন সরকারকে নির্দেশ দেয় যে সরকার যেন প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করে, এই তো দাবি, মৌলিক দাবি তো এইগুলো। তো এই দাবি জানানোর জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোর্ট পরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। তিনি গেলেন কেন? তিনি গেলেন শুধুমাত্র, আমার ধারণা, আমি ভুল হতে পারি, ঠিক হতে পারি, কিন্তু আমার ধারণা শুধু একটা অপটিক্স তৈরি করার জন্য ক্যামেরার সামনে যে আমি লড়াই করছি কর্মীদের জন্য। কর্মীদের জন্য তো এভাবে তো তৃণমূল কোনদিন লড়াই করেনি। তৃণমূল কর্মীদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। এইটা শুধুমাত্র একটা ক্যামেরার সামনে একটা অপটিক্স তৈরি করা ছাড়া আর এর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস, মূল্যহীন। বরং কি দেখলে আজকে একটা অপ্রীতিকর ঘটনা, যে ঘটনাটাও অবাঞ্ছনীয় ছিল, যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি একটা বেসিক, একটা ন্যূনতম মর্যাদা তিনি প্রত্যাশা করেন, ঠিক আছে, এবং তিনিও একটা সময় লড়াইয়ের মাধ্যমেই মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং কঠিন লড়াইয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রী হয়েছেন। তার মুখ্যমন্ত্রী হওয়াটা কোনোভাবেই মানে সহজ ছিল না, অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে তাকে মুখ্যমন্ত্রী হতে হয়েছে। উনি হয়েছেন, তিনি পার্টিটাকে তৈরি করেছেন, একটা 34 বছরের বাম জমানার একটা অবসান ঘটিয়েছেন, এই কৃতিত্ব তো তা পাও না। এবং সেইখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে স্লোগান উঠেছে সেটাও বাঞ্ছনীয় নয়। যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বর্ষিয়ান রাজনীতিক, তার যেন কোনো অসুবিধা না হয়, সিকিউরিটি যেন ঠিক, পুলিশ সিকিউরিটি শুধু বলেননি কিন্তু সেদিনকে, এটা আমাদেরও যে প্রতিবেদন বেরিয়েছে সেটাও আরো সুন্দরভাবে উপস্থাপন করা যেত বলে আমার মনে হয়। কারণ সেটাতে শুধুমাত্র সিকিউরিটির কনসার্নটা ছিল না, সিকিউরিটির যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিকিউরিটি এনশিওর করার দায়িত্ব তো রাজ্য সরকারের। এটা বাট ন্যাচারাল, এটার ভেতরে কোনো অস্বাভাবিকতা নেই, এটার ভেতরে কোনো দয়া নেই, কোনো কৃপা নেই। যে কথাটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সে কথাটা হয়েছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি প্রবীণা, তার বয়স হয়েছে, তার যেন কোনো অসুবিধা না হয় পুলিশ প্রশাসনকে দেখতে বলেছে। তো এটা একটা গুড জেস্চার বলা যেতে পারে, তার অমর্যাদাও না হয়, কোথাও যেন অমর্যাদাও না হয়। এবং এটা শুভেন্দু অধিকারী মানে তখনও মুখ্যমন্ত্রী হননি বা তখনও তৃণমূল ছাড়েননি। কোভিডের সময়, আমি সম্ভবত আগেও বলেছি, কোভিডের সময় 2021 সাল বা 2020 সালের শেষ দিক, মাঝামাঝি কোনো একটা সময়, তো সেই সময়ে উনি এই বিভিন্ন বাজারে চলে গিয়ে চক দিয়ে গোল গোল কাটছিলেন। তো শুভেন্দু অধিকারী ওই সময় খুব উষ্মা প্রকাশ করতেন যে তখন প্রায় উনি স্থির করে ফেলেছেন যে এই তৃণমূলে তিনি আর থাকবেন না। কিন্তু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে ওই বয়সে গিয়ে ওই রকম বাজারের মধ্যে গিয়ে সংক্রমণের যখন প্রভূত আশঙ্কা রয়েছে সেই সময় গিয়ে চকের গন্ডি কাটছেন, এটা উনি বলেছেন যে এটা করার কোনো দরকার ছিল না, এটা করে নিজের ঝুঁকি বাড়াচ্ছেন, এবং পই পই করে বলার পরে শুনছেন না। তার ফলে একটা ব্যক্তিগত স্তরে এই সহানুভূতির জায়গাটা বরাবরই ছিল। রাজনৈতিক লড়াইটা তো তিনি রাজনৈতিক লড়াই এবং দাঁতে দাঁত চেপে করেছেন, এবং শুভেন্দু অধিকারী রাজনৈতিক লড়াইও কম নয় না, নিঃসন্দেহে তৃণমূল জমানাতেও এবং তার পরবর্তী সময়, এবং মানে বাম জমানাতেও এবং তৃণমূল জমানাতেও। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে তৃণমূলের যে মতাদর্শগত জায়গা, তৃণমূলের মধ্যে যে আবেগ, সেই আবেগটা উধাও হয়ে গেছে। এই আবেগটা উধাও হওয়ার কারণেই আজকে জেলায় জেলায় তৃণমূল কর্মীরা বিপন্ন, তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। সেটা কি কোথাও তোমার মনে হয় যে শুধু আবেগের জন্য, নাকি কোথাও গিয়ে ভয় আতঙ্ক একটা মানে প্রভূত পরিমাণে কাজ করছে? এত বছর একটা শাসকে থাকা, তার একটা দম্ভ ছিল, সবকিছু হঠাৎ তাসের ঘরের মতো সবটা ভেঙে গেল, সেটাও কি কোথাও কিছু মনে হয়? দেখো তো, নেতৃত্ব যেতে সাহসই পাচ্ছে না। দেখো তো, এটাই তো মানে ইতিহাসের, মানে এটাই তো পরিহাস, তাই না? মানে এটা দেখো, 2021 সালে যখন পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, তখন বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন, বিজেপি কর্মীদের মধ্যে এই ভয় গ্রাস করেছিল, তারা অনেকে ঘরছাড়া হয়েছিলেন 2021 সালে। এবং মনে আছে তোমার নিশ্চয়ই, সেই সময় বিজেপির দিল্লির নেতারা এবং শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, এরা কিন্তু তখন কিন্তু বিজেপির মধ্যে আবেগ অটুট। শুভেন্দু অধিকারী, আমাদের সুকান্ত মজুমদার বা অন্যান্য নেতারা, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, দিল্লির নেতারা, তারা সব এসে জেলায় জেলায় আক্রান্ত এলাকায় সেখানে যাচ্ছিলেন। একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘুরছিল, সেটা হচ্ছে যে সরকারের নয়, সেটা হচ্ছে একটা সিটিজেন ফোরামের, এবং তাতে সিকিমের প্রাক্তন বিচারপতি একজন ছিলেন, অনেকেই ছিলেন। আমার মনে হয় সম্ভবত তখনও সিভি আনন্দ বোস তো অন্য কোথাও
রাজ্যপাল হননি, আমার মনে হয় তখন মনে হয় ওই টিমে সিভি আনন্দ বোসও ছিলেন, আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে সম্ভবত। তিনি ছিলেন। তো সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম জেলায় জেলায় পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়েছে, এবং তার ফলে কি যে কর্মীদের একটা কনফিডেন্স দিয়েছে। বিজেপির সুবিধা ছিল এটাই যে বিজেপি ওইটা জোরদারভাবে আদালতে মামলা করেছিল, এবং শুধু তাই নয়, আদালত নির্দেশ দিয়েছিল, এবং বিজেপি তাদের কিছু নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছিল। আজকে তৃণমূলের যে অবস্থা, আজকে তৃণমূলে তো পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়ারও সুযোগ নেই। এবং এটা তুমি নিশ্চয়ই মানো যে তৃণমূলের একাংশ নেতা সে প্রশাসন এবং পুলিশের ভরসায় রাজনীতি করে গেছে। এই কদিন যে দাপটটা দেখিয়েছিলেন, সেই দাপটটা হচ্ছে পুলিশ দিয়ে গ্যাস বেলুন ফোলানো। পুলিশ নেই, দাপটও নেই, বেরোতে পারছেন না। এবং বেরোতে কে পারছেন না? বেরোতে তারাই পারছেন না যাদের বিরুদ্ধে বিরোধীদের উপরে অত্যাচারের অভিযোগ রয়েছে, তারাই বেরোতে পারছেন না। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই এরকম নেতারা কিন্তু বেরোতে পারছেন একেবারেই। তুমি দেখো এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের সাংবাদিক বলছিলেন যে ডায়মন্ড হারবারের তৃণমূলের নির্বাচিত সাংসদ পান্নালাল বিশ্বাস না পান্নালাল সাংসদ বিধায়ক পান্নালাল, সারনেমটা আমিও ভুলে যাচ্ছি, তিনি কিন্তু আক্রান্তদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে গিয়ে দাঁড়াচ্ছেন, তাদের ঘর ফেরানোর ব্যবস্থা করছেন, তার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যেখানে যে নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেখানে তার একটা বিপন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে। সামনে ভোট, এবং শুধু ঘটনা হলো, আমি খুব একটা কঠিন পরিস্থিতি কতটা দেখো যে তৃণমূলের হাতে তৃণমূলই আক্রান্ত হচ্ছে। তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছিল, ক্ষমতাসীন গোষ্ঠীর নেতারা যাদেরকে বঞ্চিত করে রেখেছিলেন সেই তৃণমূল কর্মীদের হাতে তারা মার খাচ্ছেন। ফলে পোস্টপোল ভায়োলেন্স যে বিজেপির হাতে শুধুমাত্র আক্রান্ত হচ্ছে এরকম নয়। আমরা তো করে আমরা তো বারবার লিখেছি, এবং তৃণমূলের নেতারা বড়াই করে বলেছেন যে বিজেপির তো 50% বেশি বুথে কর্মী দেওয়ার লোক নেই। তা যেখানে বিজেপির 50% বুথে কর্মী দেওয়ার লোক নেই, সেখানে বিজেপি সব জায়গায় মারধর করছে, এটাও তো বিশ্বাস করা যাচ্ছে না। অবিশ্বাস্য, ঠিক তাই না? কর্মী দেওয়ার যেখানে তৃণমূলের কথাতেই, তৃণমূল কি বলেছিল বারবার, আরে বিজেপি তো আগে বুথ কর্মী করুক। সমীর চক্রবর্তীর মতো নেতারা বিভিন্ন চ্যানেলে গিয়ে তো এই কথাটাই বলেছিলেন যে আগে এজেন্ট দিক ওদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কি বলেছিলেন, যে পঞ্চায়েতে তো তৃণমূল তো বিজেপির হয়ে ক্যান্ডিডেট দিয়ে দেবে না, বিজেপিকে তো বিজেপির ক্যান্ডিডেটটা দিতে হবে। তো যে বিজেপির পঞ্চায়েতে ক্যান্ডিডেট দেওয়ার ক্ষমতা নেই, সেই বিজেপি তৃণমূলকে ওই গ্রামে মারছে, এটা কি বিশ্বাসযোগ্য? কি করে হয়? আমরা হাওড়ার একটা ঘটনা দেখলাম, শ্যামল মিত্র প্রাক্তন MIC, তাকে ধরে যারা মারধর করছিলেন তারা সবাই হচ্ছে তৃণমূলের, দেখা গেল, আর তারা সবাই পরবর্তীকালে দেখা গেল তারা তৃণমূলের কর্মী। তো ফলে পোস্টপোল ভায়োলেন্সে কাদের হাতে আক্রান্ত? তৃণমূল। অনেক ক্ষেত্রে তৃণমূল তার, এবং এটা তো মুখগুলোকে দেখা যাচ্ছে যে এইটার তো জবাব নেই বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অপটিক্সের জন্য শুধুমাত্র ক্যামেরার সামনে দেখানো এবং একটা বার্তা দেওয়া যে আমি লড়াই করছি, এই লড়াই তো অর্থহীন। দেখো আজকে তো কোর্ট কোথাও গিয়ে হয়তো একটা সুযোগ করে দিল। আমার মনে হচ্ছে যে আজ হাইকোর্ট বললো এই মামলাতে নির্দেশ দিয়েছে যে 3 সপ্তাহ পরে রাজ্যকে একটা হলফনামা দিতে হবে ঘর ছাড়াদের কি স্ট্যাটাস, এবং পুলিশকে এটা কোথাও গিয়ে নিশ্চিত করতে হবে যে তাদের ঘর ছাড়াদের যেন ফেরানো হয়, ভিডিও দেখে বা CCTV দেখে তাদের ঘর ছাড়াবার ব্যবস্থা করতে হবে। এই তৃণমূল সেখানে উজ্জীবিত। বিকেলে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবার সময় ঘর ছাড়াদের বলছিলেন হাইকোর্ট তো বলে দিয়েছে তোমরা যাও, ফেরো, না হলে যোগাযোগ করবে ইত্যাদি। তা এই একটা সুযোগ তো হাইকোর্টও করে দিল বোধহয় এখন, যে তৃণমূলের নেতারা এর পরেও যদি না যান কোথাও গিয়ে হাইকোর্টের রায়ও তো তাদের বোধহয় যাওয়ার একটা সুযোগ করে দিল নেতৃত্বকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি না, কিন্তু জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, আরো যারা আছেন বা কিছু। তুমি একটা জিনিস দেখছো, প্রথম কথা হচ্ছে দেখো একটা কথা এখানে বারবার বলে দেওয়ার দরকার, সেটা হচ্ছে যে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হোক বা বিজেপির কারোর হাতে আক্রান্ত হোক, এটা পুরোপুরি এটা চলতে পারে না।
ঠিক আছে, পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক হিংসার কারণে প্রচুর পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা আর কন্টিনিউ হওয়া উচিত না তো বন্ধ হওয়া দরকার। এবং হাইকোর্ট রাইটলি সেড, আমরাও চাইবো যে একটা শান্তির পরিস্থিতি বজায় থাকুক এবং কেউ যেন আক্রান্ত না হন, কারণ প্রত্যেকেরই পরিবারে মা, বোন, স্ত্রী, সন্তান রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু একটা অধিকারীও মানুষের বলেছেন। একটা মানুষের জীবন বিপন্ন হওয়া মানে বা তার ঘর ছাড়া হওয়া মানে পুরো পরিবারটাই বিপন্ন হওয়া, তো এটা তো কোনোভাবেই বাঞ্ছনীয়। বাঞ্ছনীয় নয়। কিন্তু তুমি একটা জিনিস দেখো, আজকে তৃণমূলের এই যে কালীঘাটের আশপাশে যারা যে নেতাদের দেখা গেল বা নেত্রীদের দেখা গেল, তারা অধিকাংশই ওই লোকসভার সাংসদ বা রাজ্যসভার সাংসদ গুছের জেলা সভাপতি, বিভিন্ন জেলায় জেলা সভাধিপতি, এই যে জেলা পরিষদের যে নেতারা, সরি জেলা সংগঠনের নেতারা কোথায় কোথায়? সংগঠনটাই তাসের ঘরের মতো বোধ হয়। তুমি বলো যে জেলা সভাপতিরা, যে দোর্দণ্ড প্রতাপ জেলা সভাপতিরা, পার্থ ভৌমিক, ব্যারাকপুর সাংগঠনিক জেলা, কোথায়? অরূপ রায়, হাওড়া। হাওড়া, কোথায়? এই যে কৈলাস মিশ্র মনে হয় হাওড়া যুব তৃণমূলের যে সভাপতি কোথায়? ক্যান্ডিডেট হয়েছিল। কোথায় কোথায়? দোর্দণ্ড প্রতাপ ছিল। আরে হাওড়া তৃণমূলের নেতারা ভিতর সন্ত্রস্ত থাকতেন কৈলাস মিশ্রের থেকে, মনে করতেন যে তিনি ক্যামাক স্ট্রিটের আশীর্বাদ ধন্য স্নেহধন্য নেতা। কোথায় কৈলাস মিশ্র? নেই তারা কোথাও। এবং আগে দেখো, যখন ছোট আঙ্গারিয়া ঘটনা ঘটেছে, যখন নানুরের ঘটনা ঘটেছে, ধানতলা বানতলায় যা বলা হয়, তুমি দেখো দক্ষিণ চব্বিশ পরগনার নেতারা চলে যেতেন ওখানে, উত্তর চব্বিশ পরগনার নেতারা চলে যেতেন, ওই জেলার নেতাদের তো পড়া ছেড়েই দাও, বাকিরাও চলে যেত। হাওড়া থেকে। আমি কিছু মুখকে তো আমিও চিনি, কিছু মুখকে আমিও চিনি যারা ওখান থেকে নির্যাতিতদের নিয়ে কলকাতা চলে আসতেন, তাদের মানে আশ্রয় দিতেন, এখানে ব্যবস্থা করতেন। তো সেই যে আবেগ, সেই তো পুরোপুরি একদম হাওয়া হয়ে গেল। এবার তুমি বলো জেলা সভাপতি, নেতা, মন্ত্রী কাউকে দেখা যাচ্ছে না। এই যে মানে দীনতা, এই যে দীনতা, এটা তো মানে কি বলবো, এর কোনো আমার ব্যাখ্যা করা ভাষা নেই। আমি কংগ্রেসের কঠিন সময়, যখন কংগ্রেসের নেতারা আক্রান্ত হচ্ছে কর্মীরা, আমি অধীর চৌধুরীকে দেখেছি ছুটে যেতে, আব্দুল মান্নানকে দেখেছি ছুটে যেতে। আব্দুল মান্নানের তো বয়স হয়েছে, তাকেও দেখেছি আমি ছুটে যেতে। আব্দুল মান্নান, বিকাশ ভট্টাচার্য একসঙ্গে যাচ্ছেন, অধীর চৌধুরী যাচ্ছেন, সিপিএম এর নেতারা যাচ্ছেন। কোথায়? তৃণমূল নেই, হাওয়া। তো এই তৃণমূল কংগ্রেসের প্রতি দলের কর্মী সমর্থক, তাদের তো একটা কামব্যাক করার একটা বাসনা থাকে, কোথাও একটা ইচ্ছে থাকে দলটা যাতে এইভাবে এত। তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর, আজকে সুজাতা মণ্ডল জেলা পরিষদে মনে হয় কোনো একটা পদে রয়েছে, তো পার্টি ছেড়ে দিলেন, তৃণমূল ছেড়ে দিলেন। তাকে ক্যান্ডিডেটও করা হয়েছিল বিষ্ণুপুরে সৌমিত্র খানের লোকসভা ভোটে। ভোটে। ঠিক আছে, তুমি দেখো যে জেলায় জেলায় তৃণমূলের নেতারা অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ করে চেষ্টা শুরু করে দিয়েছেন। কিছু জনকে তো আমিও চিনি, যারা যোগাযোগটা বলা যাবে না, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে যোগাযোগ শুরু করে দিয়েছে, একটা হিড়িক পড়ে গেছে, কারণ তারাও বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা খুব ব্লিক। অনেকে চাইছেন যে কংগ্রেস উজ্জীবিত হোক, কারণ তৃণমূলটা করেছেন এতদিন ধরে, কংগ্রেসই ঘরানার রাজনীতি করেছেন, কংগ্রেসের যুব কংগ্রেস করেছেন, যুব কংগ্রেস করে ছাত্র পরিষদ করে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে এসেছেন। তারা মনে করছেন কংগ্রেসটা যদি আবার একটুখানি ঘুরে দাঁড়ায় তাহলে একটা যাওয়ার জায়গা হবে। কারোর বয়স 40, কারো 45, কারো 50, কারো 55, কারো 60, তারা তো মনে করছেন এই বয়সে রাজনীতি ছেড়ে দেবো। রাজনীতির একটা উচ্চাসা রয়েছে, এখনো উচ্চাসা রয়েছে, এই বয়সে রাজনীতি ছেড়ে দিয়ে করবোটা কি, কারণ তো আর তো কিছু করিনি, আর তো কিছু কাজ জানি না, এটাই পেশা বলবো না, সবাইকে পেশা বললে আমার মানে আমি বলতে পারি না সে কথা, কিন্তু কথা হচ্ছে এটাই তো করে এসেছি। তার ফলে তারা ভাবছেন যে তারা সিপিএমও করতে পারবেন না, কারণ বরাবর ছাত্র রাজনীতি থেকে তারা সিপিএম এর বিরোধী রাজনীতিটাই করে এসছে। সেটা সম্ভব নয়। কোনোদিনও যদি সিপিএম এর সঙ্গে জোট হয় সেটা নয় মানিয়ে নেবেন, কিন্তু সিপিএম এর জয়েন তো করতে পারবেন না, আর সিপিএম নেবেও না, সেটা সম্ভব নয়। হ্যাঁ, তো তার ফলে এটা তো একটা পরিষ্কার ছবি, ভেঙে পড়ার ছবি। এবং এইটা তুমি আর আমি যে আলোচনা করছি, এটা কি আমরা
এটা তো এই সম্ভাবনার কথাটাই তো তৃণমূলের বহু নেতা, তুমি আমার কথা ছেড়ে দাও, তৃণমূলের বহু নেতা বহুকাল আগে থেকে বলে আসছিলেন যেদিনকে তৃণমূল হারবে তার পরের দিনই তৃণমূল পার্টিটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এটা তো একটা বহুদিন ধরে চর্চিত কথা, দলের অন্দরেই চর্চিত কথা, দলের অন্দরেই চর্চিত কথা। তো এখন তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি, একটা ছন্ন ছাড়া অবস্থা, যেটা আমরা আলোচনা করছিলাম, আবেগটা নেই। তুমি যেটা বলছিলে, আসল যে আবেগে তৃণমূল কংগ্রেস চলে, সিপিএম বিরোধিতার জায়গা নেই। যে কোনো পার্টি একটা আবেগ, একটা ইমোশন থাকে। তুমি দেখো যে সিপিএম এর এত দুর্দিন, সিপিএম এ এত দুর্দিন গেছে বা এখনো চলছে, তাতেও দেখবে যে কিছু সিপিএম এর ভোট তাদেরকে তুমি একদম সেটা নড়াতে পারবে না। ইমোশন কাজ করে তাদের মধ্যে, একটা মতাদর্শগত একটা আবেগ, একটা স্টিকিনেস, একটা মতাদর্শের প্রতি আস্থা, ঠিক আছে, মতাদর্শের প্রতি নিষ্ঠা, সেটা কোথাও একাগ্রতা, সেই জায়গাটা তো দুর্বল হয়ে গেছে। আমি তো বারবার করে বলেছি, দেখো অ্যান্টি সিপিএমিজম ছিল তৃণমূলের একমাত্র মতাদর্শ। সেই মতাদর্শ যখন মানে লঘু হয়ে গেল, শিথিল হয়ে গেল, তখন আর কিছুই নেই। এই আবেগ যখন এখন নেই, আবেগটাও নেই, দল ছন্ন ছাড়া এত বড় সংগঠন তাসের ঘরের মতো হঠাৎ ভেঙে পড়লো। তা এই যে কামব্যাক করার একটা তো কর্মীদের মধ্যেও একটা থাকবে, একটা আকাঙ্ক্ষা থাকবে, বা কোথাও গিয়ে তাদের মনে হবে দলটা আবার উজ্জীবিত হোক। তাহলে তৃণমূলের পক্ষে কামব্যাক করার জন্য কোথাও কি অপেক্ষা করে থাকতে হবে? এই গভর্নমেন্ট কোনো মেজর কোনো তার ভুল ভ্রান্তি ত্রুটির জন্য অপেক্ষা করে থাকতে হবে? যেমন 2006-এ 235 নিয়ে সিপিএম এসেছিল, তারপরে কোথাও গিয়ে একটা সিঙ্গুর, একটা নন্দীগ্রাম, সেখানে নেত্রীরা আবার লড়াই, তখনও তো তৃণমূলের পক্ষে খুব একটা অনুকূল অবস্থা ছিল না। তাহলে দলের আবেগ শেষ, লড়াই করার সেই মানসিকতা নেই, কোথাও কি তার জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে যে এই বিজেপি গভর্নমেন্ট কবে কোনো একটা মেজর একটা মিস্টেক করে সেটার জন্য? দেখো রাজনীতিতে সবসময় একটা সম্ভাবনা, মানে কোন সময় কি পরিস্থিতি চলে আসে আর কি সম্ভাবনা তৈরি হয় আগে থেকে কিছু বলা যায় না। এরকম হতে পারে, কিন্তু ঘটনা কি দেখতে পাচ্ছি যে তৃণমূলের নেতারাই আমাকে বলছেন, আমার তো ধারণাই আছে তৃণমূলের নেতারাও অনেকে আমাকে সেটা মানছেন বা বলছেন, সেটা হচ্ছে যে এই ভোটের ফলাফলে কি দেখা গেছে যে তৃণমূলের সঙ্গে মূলত সংখ্যালঘু ভোটটা রয়েছে। মূলত মানে তৃণমূল যে ভোটটি পেয়েছে 41%, তার মধ্যে একটা বৃহৎ অংশ ভোট হচ্ছে সংখ্যালঘু ভোট। 32 জন সংখ্যালঘু প্রার্থী জিতেছেন, বিধায়ক হয়েছেন, আর বাকি 48টি আসন যেখানে যেখানে জিতেছেন সেখানে সংখ্যালঘু ভোটটাই ফ্যাক্টর। এবং তারাও দেখতে পাচ্ছেন যে তৃণমূল কিভাবে একটা অবিন্যস্ত অবস্থা। ফলে এই ভোটটা যদি মানসিকভাবে শিফট করে যায় বামেদের দিকে, তাহলে তুমি যে লড়াইয়ের কথাটা বলছো যে সরকার ভুল করলে লড়াইয়ে নামবে, সেই লড়াইয়ের পরিসরটাও বামেরা বা কংগ্রেস নিয়ে নিতে পারে। আর তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে অনাস্থা, যে ক্রোধ, যে অসন্তোষ, এই যে পুঞ্জীভূত অসন্তোষ, সেটা দ্রুত লঘু হওয়ার জায়গা নেই। 15 বছর টানা শাসন দেখেছে তো, ফলে এখনই তৃণমূলের কথায় মানুষ শুনতে চাইবে না। এত কথা শুনে নিয়েছে না। আমি তো একটা কথা বলেছিলাম তোমাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলেছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনতে শুনতেও মানুষ ক্লান্ত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তারাও এত কথা কখনো বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলেছেন এবং এত মানে অপ্রাসঙ্গিক, এত অর্থহীন, ভিত্তিহীন কথাবার্তা, ঠিক আছে, তার কবিতা, তার গান, তার মানে যে গানের কথার কোনো মানে নেই, সেই গানে ইন্দ্রনীল সেন সুর দিয়েছেন, সেই গান বেজেছে পাড়ায় পাড়ায়, মণ্ডপে মণ্ডপে, সেই গান চারিদিকে মানে শোনানো হয়েছে। এইসব শুনে শুনে মানুষ ক্লান্ত হয়ে গেছে, যার ফ্যাটিক এসে গেছে। তুমি দেখো যে কবিতাগুলো নিয়ে আজকে লোকজন মিম বানাচ্ছে। আমি কারোর, যিনি লিখেছেন তাকে আমি কোনো অমর্যাদা করে কিছু বলতে চাই না, সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়েই বলছি। সাধারণ মানুষের মধ্যে একটা ফ্যাটিক আমি দেখতে পেয়েছি, ঠিক আছে। তুমি বলছো সত্যজিৎ রায়, ধরণী, শুভ নন্দন, এই কথাগুলো তো মানুষের মধ্যে একটা ফ্যাটিক তৈরি করে দিয়েছে, ঠিক আছে, ক্লান্তি।
শুনে 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 ক্লান্তি। আর তোমার আরেকটা কথা সূত্র ধরে আমি বলি, এই যে তুমি বিধায়কদের মধ্যেও যারা সংখ্যালঘু বা যেটাই হোক না কেন, তৃণমূল বিধায়কদের মধ্যে খুব সিগনিফিকেন্ট একটা কথা কালকেই বোধহয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছিলেন যে সবাই শপথ নেওয়ার পর শুভেন্দু বাবুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে যাচ্ছে, যে তারাও কোথাও গিয়ে যে আগে একটা ভয় আতঙ্ক যেতে পারতো না। শুভেন্দু অধিকারী নিজেই বললেন যে আমাকে, আমি নাম বলবো না, বহু তৃণমূলের বিধায়ক এসে বলছেন আমাদের একটা স্বাধীনতা পেয়েছি আমরা এখন, দেখা করছেন, কথা বলছেন। এই দুদিনের গতকাল এবং আজকের যে বিধানসভা সেশন, বিধায়কদের শপথ গ্রহণ, সেখানেও কোথাও দেখলাম, মানে সেখানেও যেন ওই যে আগে একটা লাগাম, কারোর সাথে কথা বলা যাবে না, বিরোধীদের সঙ্গে কথা বলা যাবে না, যারা এখন শাসকে বা কিছু, সেটা যেন কোথাও একটু উধাও। তৃণমূল বিধায়কদেরও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে, যেটা আমি জানি না এটা কি পরবর্তী সময়টা তাৎপর্যপূর্ণ ঠেকছে কোথাও। দেখো, শুভেন্দু অধিকারী তো দীর্ঘ সময় তৃণমূল করেছেন। তৃণমূলের অনেক বিধায়ক শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে লড়াইটা দেখেছেন, শুভেন্দু অধিকারীকে দেখেছেন। তারা কি, শুভেন্দু অধিকারী সেদিনকে তার মা গায়ত্রী দেবী তিনি বলছিলেন যে জীবনের ঝুঁকি নিয়ে আমার ছেলে লালগড়, জঙ্গলমহল, বিনপুর এসব জঙ্গলে জঙ্গলে গিয়ে রাজনৈতিক কাজের জন্য গিয়েছে। আমি তোমায় বলেছিলাম যে কেন্দ্রের তৎকালীন মন্ত্রী জয়রাম রমেশ, পি চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বারবার সতর্ক করতেন যে, কারণ মাওবাদী অধ্যুষিত এলাকায় তখন সিএপিএফ মোতায়েনের একটা ব্যবস্থা ছিল, তার ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটা ভূমিকা ছিল, তখন বারবার সতর্ক করেছেন। এই যে জীবনের ঝুঁকি নিয়ে তুমি বলেছিলে, বুদ্ধবাবু সতর্ক করেছিলেন। একদম, বুদ্ধবাবু ফোন করে বারবার বলেছিলেন। কোনোদিনও হয়তো শুভেন্দু অধিকারী সেটা প্রকাশ্যে বলবেন, আমার তো তার কাছ থেকেই শোনা। তো কথা হচ্ছে যে এই যে লড়াইটা তখন করেছিলেন, তা সেই লড়াইয়ে তো শুভেন্দু অধিকারীরও তো অনেক তৃণমূলের সতীর্থ ছিলেন, তারা তো শুভেন্দুকে দেখেছেন। তা শুভেন্দু যখন দল ছেড়ে চলে যান, অনেকেই তো তলে তলে তাকে বলেছেন যে যা করেছো তুমি বেশ করেছো। অনেকেই তো ভেবেছিলেন, অনেকেই তো সাহস করে যেতে পারেননি যে গেলে যদি বিজেপিতে গেলে জিততে পারবেন কি পারবেন না, তাদের না বলা ইচ্ছে বা কথা। এবং কিন্তু অনেকেরই তো মনে হয়েছে যে এই দলে তারা দিনের পর দিন অপমানিত হয়েছে। তুমি বলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বুঝতে পারেননি আমি জানি না, বা হয়তো কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের ধারণা তৈরি হয়েছিল যে বোধহয় পশ্চিমবঙ্গে কোনোদিনও এই বদলটা বা আগামী 10 বছর বা 15 বছর হবে না। তুমি দেখো যে বিধায়ক তো ছেড়ে দাও, কোনো মন্ত্রী যদি শুভেন্দু ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইতেন, মন্ত্রীরাই বলেছেন তার আপ্তসহায়কের সঙ্গে কথা বলতে হতো। আপ্তসহায়ক সবসময় রেসপন্ড করছেন না, বা করলে গিয়ে তাকে গিয়ে বসে থাকতে হয়েছে। আমি প্রাক্তন মন্ত্রী জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সাহেব আমাকে বলেছেন যে আমি গেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, আমাকে আধ ঘন্টা 40 মিনিট বসিয়ে রেখেছেন। আমি তো গিয়ে বলেছি যে আমার এই 40 মিনিট সময়ের দাম আছে, আমার তো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে রয়েছে, তো আমার প্রতিটা ঘন্টার মূল্য আছে, প্রতিটা মিনিটের মূল্য আছে। তো এরকমভাবে এতক্ষণ বসিয়ে রাখলেন কেন? তারপরে এই যে দিনের পর দিন, এটা তো তাদের মধ্যে একটা হতাশা, তাদের মধ্যে একটা অসন্তোষ, রাগ তৈরি হয়েছে, কোথাও একটা প্রভুবৃত্তের মতন একটা জায়গা তৈরি হয়েছিল। তো এই যে স্বাধীনতা, এই যে মুক্তি, এই কথাগুলো তো সেই জায়গা থেকেই আসছে। ঠিকই। কোথাও গিয়ে তোমার কথায় বা আমাদের আলোচনায় এটা উঠে এলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পৌঁছচ্ছেন না ঘরছাড়াদের কাছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনতাম, বা গোটা রাজ্য চেনে, তার সংগ্রামী একটা ইমেজ, মানুষের কাছে পৌঁছে যাওয়া, ঘরছাড়াদের কাছে, বাম জমানায় সবাই দেখেছেন, দর্শকরাও দেখেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিন হয়ে গেল কার্যত নিজেকে ঘরবন্দি করেছেন, ঘরছাড়াদের কাছে পৌঁছচ্ছেন না। তারা ঘরছাড়াদের একাংশ উল্টো আজকে দেখা গেল কালীঘাটে চলে এসেছে। তো কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সেই আবেগ, সিপিএম বিরোধিতার আবেগ আজ আর নেই, স্তব্ধ হয়ে গেছে। কিসের ভিত্তিতে দলকে আবার চাঙ্গা করবেন, ঘুরে দাঁড়াবেন? কিন্তু কর্মীরা তো কোথাও তার প্রত্যাশা করেন, এক্সপেক্ট করেন যে নেত্রী বা নেতৃস্থানীয় যারা আছেন তারা তাদের কাছে পৌঁছে যাবেন। ফলে কোথাও গিয়ে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ এই মুহূর্তে ছন্নছাড়া অবস্থা, তার ভবিষ্যৎ কি সেটাও গিয়ে কিন্তু একটা সংশয়ের জায়গা তৈরি হয়ে গেছে। এটা আগামী দিনই বলবে, হয়তো এত তাড়াতাড়ি বলার মতো সেই সময় এখনো আসেনি, বা তাদের পৌঁছবার মতো সেই পরিস্থিতিও হয়নি। সুতরাং সেটা সময় বলবে। কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা নেতৃত্বের জেলায় জেলায় না যাওয়া, কর্মীদের পাশে না দাঁড়ানো। আজ আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল সব খবরের জন্য।